যে উত্তরের হিমালয় পর্বত ছিল, এই হিমালয় পর্বতের ঠিক নিচে আরেকটা পার্ট রয়েছে যার নাম হচ্ছে উত্তরের সমভূমি বা নর্দার্ন প্লেন। তো এই প্লেনটা তৈরি করেছে মেইনলি হিমালয় পর্বত থেকে নির্গত বিভিন্ন নদীগুলো। তারা গিয়ে ওখানে পলি জমা করেই কিন্তু তৈরি করেছে। এই কারণে এই জায়গাটাতে কিন্তু অত্যন্ত উর্বর ভারতের মধ্যে। আর এই কারণে এই জায়গাটাতে সব থেকে বেশি জনসংখ্যা, কারণ যে জায়গায় খাদ্যের অভাব হয় না সেখানেই মানুষ বসবাস করে। তাছাড়া এই জায়গাটা হচ্ছে সব থেকে সমভূমি। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, এই যে রাজ্যগুলোতে জনসংখ্যা বেশি বা যে রাজ্যগুলোতে কৃষিজ ফসলগুলো বেশি হয় তারা কিন্তু সবগুলোই এদের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এখানে অবস্থান আছে যে কি বলে যে ওই অবস্থান ওটাই যে হিমালয়ান ফ্রন্ট ফল্টের নিচের দিকে অবস্থান করছে, আর তার নিচে ঠিক অবস্থান করছে আবার উপদ্বীপীয় মালভূমি, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি, আর উপরে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, তার ঠিক মিডিলে যেটা অবস্থান করছে সেটা নামই হচ্ছে কিন্তু উত্তরের সমভূমি। এবার এখানকার কয়েকটা থিওরি আছে, থিওরিগুলো ডিটেলসে পড়তে হবে না, কিন্তু কে কোন থিওরিটা দিয়েছে সেটা যাতে অবশ্যই মনে থাকে। যদি কেউ ডিটেলসে পড়তে চায় তাহলে আমার কাছে পুরানো নোটটা আছে, আমি ওটা দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে। এখান থেকে কোশ্চেন আমি দেখিনি কোথাও, ওই জন্য আমি ডিটেলসে তুলে দিয়েছি এর আগের বার থেকে। তো এলিভিয়েশন অফ 4 ডিপ, ঠিক আছে, অর্থাৎ এই যে গর্তে জমা হয়ে আর কি নদীবাহিত পলিগুলো জমা হয়ে তৈরি হয়েছে, যেটা দিয়েছে সুয়েজ। ইনফিলিং রিফট ভ্যালি, একটা বলছে যে এটা একটা রিফট ভ্যালি ছিল, গ্রস্ত উপত্যকার মতো নিচু হয়ে গেছে, যেখানে পরবর্তীকালে বিভিন্ন ধরনের নদীবাহিত পলিগুলো জমা হয়ে তৈরি হয়েছে, যেটা দিয়েছে স্যার জি বুরাড। রিসেশন অফ দ্য সি বাই ব্ল্যান্ডফোর্ড, ঠিক আছে, এটা একটা থিওরি। আর একটা আছে রিমেইন্ড অফ দ্য টেথিস সি, বলছে টেথিস সি এর এটা অবশিষ্টাংশ। আজকে একটা কোশ্চিন ছিল টেথিস সি এর অবশিষ্টাংশ, ভূমধ্য সাগর মনে হয় অ্যান্সার হবে। তো এরকম কয়েকটা থিওরি আছে, এগুলা থিওরি কোনোদিন আমি দেখিনি কোনো পরীক্ষায়, কিন্তু তাও রেডি থাকতে হবে যদি দিয়ে দেয়। তো এখানে আমি দেখালাম। এবার উত্তরের সমভূমিকে যদি আমরা ভাগ করি তাহলে মেনলি কোনো বইয়ে রাজস্থান প্লেনটা আলাদা করে থাকে। আমি এখানে উত্তরটা তো অ্যাডই করিনি, আমি এখানে হচ্ছে উত্তরের সমভূমির সঙ্গে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, একই ব্যাপার, কোনো জায়গায় পড়লেই হলো, ওরকম করে কোথাও জিজ্ঞেস করে না। তো কি বললাম যে এরকম 4টা ভাগ আছে মেনলি। একটা হচ্ছে রাজস্থান প্লেন, অর্থাৎ রাজস্থানের সমভূমি, যার প্রধান নদীর মধ্যে লুনি পড়ে। আর পাঞ্জাব হরিয়ানা প্লেন, অর্থাৎ পাঞ্জাব আর হরিয়ানা রাজ্য জুড়ে আছে। আর একটা হচ্ছে গঙ্গা প্লেন বা গাঙ্গেটিক প্লেন, যার মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাগুলো কিছু কিছু পড়ে। এবার হচ্ছে কী বলে যে ব্রহ্মপুত্র প্লেনের মধ্যে যেমন আসামটা পড়ে। তো এই 4টা ডিভিশন কিন্তু আছে, এগুলা থেকে আমাদের পড়তে হবে ভালো করে। এবার এর ভিতরেও কিছু কিছু আবার ডিভিশন আছে, যেমন রাজস্থান প্লেনকে মেনলি 5টা ভাগে ভাগ করা হয়। যদি আমরা এরকম রাজস্থানের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই তাহলে পরপর যে ডিভিশনগুলো হবে, রাজস্থানের এদিকে একটা আরাবল্লী মাউন্টেন আছে, ঠিক আছে। আজকে একটা কোশ্চিন ছিল যে এর মধ্যে কোন পর্বতের উৎপত্তি কোবার তার থিওরিতে ব্যাখ্যা করতে পারে না। এটা কোশ্চেনের অ্যান্সার হবে যেগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত সেইগুলোকে ব্যাখ্যা করতে পারে, যেগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত সেগুলো কিন্তু পারে না, ঠিক আছে। এমনকি প্লেট টেকটনিক থিওরিও তাই, প্লেট টেকটনিক থিওরিও কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত পর্বতগুলোর উৎপত্তি ভালো করে ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে। এরকম কি একটা কোশ্চিন ছিল, যদি আমি বুঝতে ভুল হয়েছে যেন ভুল করে দিয়েছি। তো ওটা যেমন আন্দিজ পর্বত আছে, আন্দিজ পর্বত যেহেতু উত্তর দক্ষিণে, তাহলে ওটা কিন্তু অ্যান্সার হবে না। হিমালয় পর্বতটা পূর্ব পশ্চিমে আছে, হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে পারে। রকি পর্বতের উৎপত্তি কিন্তু ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। কারণ এই যে উত্তর দক্ষিণে যেগুলো পর্বত আছে না, সেই বরাবর যদি আমরা প্লেটগুলোকে দেখি, খেয়াল করি, তাহলে প্লেটগুলো মেইনলি মানে কন্টিনেন্টাল তো প্লেট নেই, একটা সামুদ্রিক প্লেট, একটা স্থলভাগীয় প্লেট, আর কিছু কিছু প্লেট আছে পরস্পর থেকে দূরে সরে যায়। আর স্থলভাগীয় প্লেটের মধ্যে ধাক্কা লাগে কেবলমাত্র যেগুলো পূর্ব পশ্চিমে আছে, যেমন ইউরাল মাউন্টেন আছে, অ্যাপ্লেসিয়ান মাউন্টেন আছে, আমাদের হচ্ছে হিমালয় মাউন্টেন আছে, এগুলো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো রাজস্থান প্লেন আছে, তো রাজস্থান প্লেনের এই যে আরাবল্লী আছে উত্তর দক্ষিণে, তো আরাবল্লীর পূর্ব দিকে পশ্চিম দিকে একটা ভাগ আছে যার নাম হচ্ছে বাগার। তারপরে একটা ভাগ আছে রোহির পর আছে লিটিল ডিজার্ট বা ক্ষুদ্র মরু অঞ্চল, তারপর আছে হামাদা, এবং শেষে আছে মরুস্থলী বা মরুভূমি যেটা আছে। এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু মনে রাখতে হবে, এবং প্রত্যেকটার এক একটা করে কি পয়েন্ট আছে যেগুলো আমাদের বুঝতে হবে। তারপর পাঞ্জাব হরিয়ানারও ভাগ আছে, তবে এগুলো কোনো পার্মানেন্ট ভাগ নয় যে দোয়াব ওই একটা জায়গাতেই দেখা যাচ্ছে, বেট একটা জায়গাতেই দেখা যাচ্ছে, ওরকম নয়। যেমন আমি বলে দিলাম যে বাগার হচ্ছে একদম আরাবল্লীর পশ্চিম দিকেরটা, তারপরটা, কিন্তু এখানে কিন্তু এরকম হবে না। এখানে দোয়াব শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ। যদি কোনো দুটা
নদী থাকে তাহলে তার মাঝখানে জায়গাটাকে আমরা দোয়াব বলবো। সেটা যে কোনো জায়গায় হতে পারে, মানে উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, কিন্তু পাঞ্জাব হরিয়ানা প্লেনের মধ্যেই কিন্তু এটা বেশি পপুলার। এবার যে বেট একটা শব্দ আছে, সেরকম ধায়া আছে, চোষ আছে। তো এগুলো পার্মানেন্ট কোনো নয়, এগুলো অ্যাকচুয়ালি জিওমরফিক ফিচার্স বা বৈশিষ্ট্য। এর গাঙ্গেটিক প্লেন আছে, তো গাঙ্গেটিক প্লেনকে ওরকম দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিওমরফিক ফিচার্স, যেগুলো হচ্ছে মানে ভূমিরূপগত বৈশিষ্ট্য বলা যেতে পারে, যেমন পাঞ্জাব হরিয়ানাতে দেখলাম ভাবার আছে, তরাই আছে, ভাঙ্গার আছে, খাদার আছে, ভুর আছে, এগুলো আছে। আর জিওগ্রাফিক ফিচার্স, জিওগ্রাফিক্যাল ফিচার্স কথার অর্থ হচ্ছে এটা কিন্তু ক্লাসিফিকেশন, অর্থাৎ আপার গাঙ্গেটিক প্লেন যেটা, ওর একটা নির্দিষ্ট জায়গা আছে যে এটা এর মধ্যেই বিরাজ করবে। লোয়ার গাঙ্গেটিক প্লেন যেটা, ওটাও জায়গা আছে, আর মিডিল গাঙ্গেটিক প্লেনটাও কিন্তু ওর মধ্যেই বিরাজ করবে, এরকম। এরপর আছে এক এক করে পড়ি, তাহলে রাজস্থান প্লেন দিয়ে শুরু করি। তো সমগ্র রাজস্থান জুড়ে অবস্থিত এবং আরাবল্লীর পর্বত যেটা আছে তার পশ্চিমের দিকের কিন্তু এই অংশটা। মোট ক্ষেত্রফল হচ্ছে এত, আর এত কিমি দৈর্ঘ্য এগুলো। এবার এখানকার প্রধান নদী আমি বললাম যে লুনি, যেটা ভারতের অন্তর্বাহিনী নদী, অর্থাৎ এটা ভারতেই সৃষ্টি হয়েছে, ভারতেই পতিত হয়েছে, কোনো সমুদ্রে গিয়ে পড়েনি। উপবিভাগ যেগুলো আছে, তো বাগার আছে, রোহি আছে, ক্ষুদ্র মরু বা যেটাকে থালি বলে, হামাদা আর মরুস্থলী। তো বাগারের মেন বৈশিষ্ট্য কী? তো আমরা জানি যে কোনো পর্বতের পাশেই যে এলাকাগুলো থাকবে সেগুলো একটু কী হবে, উঁচু নিচু ঢেউ খেলানো হবে। ঠিক এখানেও কিন্তু তাই লক্ষ্য করা যাবে, যেমন লেখা আছে তরঙ্গায়িত, অধিকাংশ স্থান ঘাসে ঢাকা, কোথাও কোথাও কৃষিকাজ হয়। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো হবে। অর্থাৎ বাগার শব্দের অর্থ কিন্তু তরঙ্গায়িত, বা এরকম মনে রাখতে হবে যে বাগার মানেই তরঙ্গায়িত ভূমি, পাহাড়ের একটু নিচের দিকে আছে। তারপর আছে রোহি। এবার বাগারের পরে যাচ্ছে রোহি। তো রোহি কী হবে, যে আমরা জানি যে কোনো নদী থেকে, কোনো পর্বত থেকে নদীগুলো নির্গত হবে, নির্গত হয়ে প্রথম দিকে একটা জায়গায় কিন্তু অন্তঃসলীলা হয়ে যাবে, হারিয়ে যাবে বড় বড় বোল্ডারগুলোর জন্য, এবং পরে গিয়ে তারা আবার বের হয়ে যাবে। সেম এরকম এখানেও হবে, যে এখান থেকে ওই যে আরাবল্লী পর্বত থেকে কয়েকটা নদী তৈরি হয়েছে, তারা কিন্তু গিয়ে এখানে অনেক সময় প্লাবন ভূমি তৈরি করবে। তো রোহি মানে মনে রাখতে হবে যে এই জায়গায় কিন্তু প্লাবন ভূমি, এটাই হচ্ছে এর কি পয়েন্ট। আর প্লাবন ভূমি হলে কি হবে, অঞ্চলটা কিন্তু কৃষি সমৃদ্ধ হবে, অর্থাৎ কৃষিকাজ খুব ভালো হবে। তারপরে আছে ক্ষুদ্র মরু বা থালি। তো ক্ষুদ্র মরু কি, যে এখান থেকেই প্রকৃত মরুভূমির সৃষ্টি। আমরা যেমন রাজস্থান মানেই ধরে নিই, যে রাজস্থান মানে এখানে ধরে নিই যে রাজস্থান মানেই জলের অভাব, মরুভূমি, কিন্তু ওরকমটা নয়। রাজস্থানের এইদিকে সেরকম কোনো প্রভাবই লক্ষ্য করা যাবে না, হয়তো আমাদের মতোই ওয়েদার। তো রাজস্থানের যে মরুভূমি আছে সেটা মেনলি এখান থেকেই বোঝা যায়, অর্থাৎ রোহি পার হলেই একটু একটু করে বোঝা যেতে থাকে। তো এখান থেকেই প্রকৃত মরুভূমির সৃষ্টি। আর এখানে একটা নদী আছে লুনি নদী, যে নদীর উত্তরের অংশটাকে, অর্থাৎ উপরের দিকেরটাকে থালি বলা হয়, অর্থাৎ ক্ষুদ্র মরুর মধ্যেই একটা অংশ থালি নামে পরিচিত। এবার আছে হামাদা। তো হামাদা শব্দের অর্থ হচ্ছে পাথুরে ভূমি, এটা মনে রাখতে হবে। এখানে বড় 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 পাথরগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। আর চুনা পাথর, বেলে পাথর মেনলি এগুলো হয়, দ্বারা গঠিত হয় এটা। তো হামাদা যদি বলে যে এর মধ্যে কোনটা পাথুরে ভূমি, তাহলে হামাদা হবে। এর মধ্যে কোনটা প্লাবন ভূমি দ্বারা সৃষ্ট, তাহলে রোহি হবে। কৃষিকাজ সমৃদ্ধ সব থেকে বেশি, রোহি হবে। আর তরঙ্গায়িত বললে বাগার হবে, ঠিক আছে। আর তারপরে আছে মরুস্থলী। মরুস্থলী মানে একদম আমরা মেন মরুভূমিতে চলে গেলাম, যার অর্থ হচ্ছে কিন্তু মৃতের দেশ, অর্থাৎ এখানে কোনো উদ্ভিদ প্রাণী সেরকম নেই, আছে খুব কম পরিমাণে আছে। তো এখানে চলমান বালিয়ালিগুলোকে কিন্তু ধ্রিয়ান বলা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আর মরু অঞ্চলে কিছু কিছু লবণাক্ত হ্রদ দেখা যায়, যেগুলো হচ্ছে রান নামে পরিচিত, যার একটা এক্সাম্পল হচ্ছে কচ্ছের রান, ঠিক আছে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে ডায়াগ্রামটাও দেওয়া আছে, যেটা হচ্ছে বাগার, এটা হচ্ছে রোহি, এটা হচ্ছে স্বল্প এলাকা ক্ষুদ্র মরু অঞ্চল, যার উপরের অংশটা থালি নামে পরিচিত, তাই না। তারপর আছে আরেকটা, লাস্টে হচ্ছে মরুস্থলী, এরকম। এবার আছে পাঞ্জাব হরিয়ানা প্লেন। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে পাঞ্জাব আর হরিয়ানা রাজ্য জুড়ে অবস্থান করছে, তবে দিল্লির অংশটাও কিন্তু এর মধ্যেই পড়ে। তো এখানকার মেইনলি যেটা কোশ্চেন পরীক্ষা আছে সেটা হচ্ছে এখানকার দোয়াব থেকে, অর্থাৎ এখানে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দোয়াব। দোয়াব মানে এখানে অনেকগুলো নদী প্রবাহিত হয়। পাঞ্জাব শব্দটা এসেছে এই জন্য যে পঞ্চ নদীর দেশ। তবে মনে রাখতে হবে, এটা যদি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার হয়, তাহলে পাঞ্জাবের কিছু অংশ আমাদের দিকে আছে, কিছু অংশ কিন্তু পাকিস্তানের দিকে আছে। এই গোটা পাঞ্জাবের মধ্যে কিন্তু 5টা নদী আছে। আমরা যদি খালি আমাদের পাঞ্জাবের মধ্যে দেখি, তাহলে কিন্তু 5টা নদী খুঁজে পাবো না, ঠিক আছে। গোটা পাঞ্জাব যেহেতু এক সময় একত্রে ছিল, সেই অর্থে 5টা নদী মানে পঞ্চনদীর দেশ বলা হয়। তো এই 5টা নদী মিলে এখানে কতগুলো দোয়াব তৈরি করেছে। তো দোয়াব তো আমি আগেই বললাম যে 2 নদীর মধ্যবর্তী দেশ। তো এগুলো অনেক সময় মিলামিলি দিয়ে দেয় যে কোনটা কোথায় আসে। তো এগুলো বাংলার থেকে যদি কেউ ইংলিশে মনে রাখে তাহলে বেশি সুবিধা হবে, ঠিক আছে। বাংলায় এগুলোর নামগুলো জলন্ধর কী কী আছে, তো ওই জন্য আমি ইংলিশ রেখেছি। কেউ যদি বাংলা পড়তে যায় তাহলে যে কোনো বইয়ে থাকে এটা। তো কেমন করে মনে রাখতে হবে, যখন আমরা নদী পর্ব দেখব যে এরকম একটা উত্তরের দিকে, এই পশ্চিমের দিকে একটা নদী চলে গেছে,
যেটা নাম হচ্ছে ইন্দাস নদী, যার বাংলা অর্থ হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে। আর সিন্ধুর একটা উপনদী এরকম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, যার নাম হচ্ছে ঝিলাম নদী। তো সিন্ধু আর ঝিলামের মাঝখানে একটা কিন্তু দোয়াব তৈরি হলো। তো দোয়াবটার নাম কি হবে? সিন্ধ সাগর দোয়াব। সিন্ধ সাগর, সিন্ধ মানে হচ্ছে সিন্ধু থেকে, অর্থাৎ ইন্দাস থেকে, ঠিক আছে। তো সিন্ধ সাগর দোয়াব কোথায় আছে? তাহলে বুঝে যাবো যে সিন্ধু নদীর পাশে, অর্থাৎ সিন্ধু আর ঝিলাম নদীর মাঝখানে। এবার যে ঝিলাম আর তার পাশ দিয়ে আরেকটা সিন্ধু নদীর উপনদী প্রবাহিত হয়েছে, যেটা দুটো একটা সময় গিয়ে মিলে গেছে। তো ঝিলাম আর চেনাব এই দুটা মিলে একটা বদ্বীপ তৈরি করেছে, যার নাম হচ্ছে জেচ দোয়াব। জেচ দোয়াব কীরকম আসলো? অর্থাৎ ঝিলামের জ আর চেনাবের চ মিলে হয়ে গেল জেচ দোয়াব। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে যে জেচ দোয়াব কোন দুটা নদীর মধ্যবর্তীতে আসে, তাহলে কিন্তু যাতে কেউ গোলমাল না করে, ঝিলাম আর চেনাব বা চন্দ্রভাগা, ঠিক আছে, এই দুটা নদীর মাঝখানে কিন্তু আছে। এবার আছে চেনাব আর রবি, এই দুটার মাঝখানে একটা বদ্বীপ আছে, যার নাম হচ্ছে রেচনা দোয়াব। অর্থাৎ রবি থেকে র আর চেনাব থেকে চানা, এরকম। তো রেচনা দোয়াব। তারপরে রবি নদী যেটা আছে, রবি নদীর পাশ দিয়ে আরেকটা নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে, এরকম করে। এই নদীটার নামটা কি? বিয়াস নদী, ঠিক আছে, বা বিতস্তা নদী। তো এদের মাঝখানে বিয়াসের ব আর এই যে রবির মানে আড়াই, এরকম। তো হয়ে গেল বাড়ি দোয়াব। তো মনে রাখতে হবে এটা বাড়ি দোয়াব। আর তারপরে একটা ছোট্ট আছে, যেটা হচ্ছে বিতস্তা নদী, আর এদিকে সতলুজ নদী বা শতদ্র নদী। তো বিতস্তার বি আর সতলুজের এসটি মিলে হয়ে গেল বিট দোয়াব। তো এভাবে কিন্তু মনে রাখলে এটা কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো সিন্ধ সাগর দোয়াব, চেনাব দোয়াব, এই রেচনা দোয়াব, তারপর হচ্ছে জেচ দোয়াব, তারপরে রেচনা দোয়াব, বাড়ি দোয়াব, আর লাস্টে হচ্ছে বিষ্ট দোয়াব। এই পাঁচটা দোয়াব কিন্তু পরপর আছে। দুইভাবে কোশ্চেন আসে, এক তো ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে যে কোন দুটা নদীর মাঝখানে এই দোয়াবটা আছে, এটা। আর একটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে কিংবা পূর্ব থেকে পশ্চিম দিকে বদ্বীপগুলোকে সাজাতে দিতে পারে, ঠিক আছে। এবার এই দোয়াব ছাড়াও এর মধ্যে আরও কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু দখল করা যায়। যেমন একটা আছে বদ্বীপ, বেড। তো বেড হচ্ছে এখানকার নবীন পলিগঠিত অঞ্চলগুলোকে পাঞ্জাবে বেড বলা হয়। অর্থাৎ নদীর আশেপাশে যে অঞ্চলগুলো, যেগুলো প্রত্যেক বছর প্লাবনভূমির ফলে নতুন পলি যায়, সেটা কিন্তু এখানে বেড নামে পরিচিত। ধায়া কি? ধায়া মানে একটু দূরে তার থেকে, যেটা সব প্রতি বছর বন্যা হয় না এরকম, অর্থাৎ প্রাচীন পলি দ্বারা গঠিত, সেটাকে কিন্তু এখানে ধায়া বলা হচ্ছে, যেটা আমাদের গাঙ্গেয় সমভূমিতে কিন্তু অন্য নাম আছে এদের আবার। চোষ বা খোস নামেও একটা জায়গা আছে, যেটা মেইনলি উত্তরের দিকে, অর্থাৎ এই যে দোয়াব, এই যে জায়গাটা আছে পাঞ্জাব আর হরিয়ানা সমভূমি, এর উত্তরের দিকে ঢেউ খেলানো কিছু ভূমি থাকে, তরঙ্গায়িত, ঠিক আছে। তো সেই ঢেউ খেলানো বা তরঙ্গায়িত কিংবা ক্ষয়প্রাপ্ত, যেটা দ্রুত ক্ষয় হয়, সেই ক্ষয়প্রাপ্ত ভূমিগুলোকে কিন্তু বলা হয় চোষ বা খোস, ঠিক আছে। তাহলে এই চার প্রকারের কিন্তু আমরা ভূমিরূপের বৈশিষ্ট্য দেখলাম। কিন্তু এগুলো কিন্তু ওরকম আমি বলে দিলাম যে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে এটা কোথায় দেখা যায়, যে এর মধ্যে আছে আগে বেড, তারপরে ধায়া, তারপরে চোষ, ওরকম নয়। এটা অ্যাকচুয়ালি ভূমিরূপগত বৈশিষ্ট্য। তো কী কী দেখলাম? একটা দোয়াব, বেড, ধায়া আর চোষ বা খোস। তো এটাই ছিল পাঞ্জাব হরিয়ানার দোয়াব। এরপর নেক্সট যে টপিকটা আছে সেটা নাম হচ্ছে গাঙ্গেটিক প্লেন। তো গাঙ্গেটিক প্লেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেখানে হচ্ছে দিল্লির কিছু অংশ, উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে। তো এর দুটা ভাগ আছে, একটা হচ্ছে ভৌগোলিক ক্লাসিফিকেশন, মানে যেটা অরিজিনালি আমরা বলতে পারবো যে এর সীমানা এত দূর পর্যন্ত। আর একটা হচ্ছে ভূমিরূপগত বৈশিষ্ট্য, যেটা কিন্তু বলা যাবে না যে এর সীমানা কত দূর, জাস্ট এগুলা যে কোনো জায়গায় লক্ষ্য করা যায়। তো ভৌগোলিক সীমানার মধ্যে প্রথমে আছে উচ্চ গাঙ্গেয় সমভূমি, ঠিক আছে, যমুনা নদীর বাম তীর থেকে শুরু করে এলাহাবাদ পর্যন্ত বা প্রয়াগরাজ পর্যন্ত বিস্তৃত। এটা 63% কিন্তু এর মধ্যে উত্তরপ্রদেশে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ উচ্চ গাঙ্গেয় সমভূমির 63% উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে, বাকি অংশগুলো কিন্তু বিহারের দিকে রয়েছে কিছু অংশ। উত্তরাংশের তুলনায় বেশি খাড়া, অর্থাৎ নিচের তুলনায় উপরের দিকে একটু বেশি খাড়াই ঢাল হবে, এটা স্বাভাবিক। মধ্য গাঙ্গেয় সমভূমি হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজ থেকে আমাদের রাজমহল পাহাড় পর্যন্ত, ঠিক আছে, যেটা আমাদের বাড়ির কাছেই। তো এটুকু মনে রাখতে হবে। আর এই জিনিসগুলো আমরা যেহেতু গঙ্গা নদী পড়বো, তখন আরও ডিটেলসে পড়বো, ঠিক আছে। গঙ্গারও তো উচ্চ মধ্য নিম্ন গতি আছে, তো এগুলোই হচ্ছে উচ্চ মধ্য নিম্ন গতি আর কি, এই লোকেশনগুলোই। নিম্ন গাঙ্গেয় সমভূমি হচ্ছে রাজমহল পাহাড় থেকে একদম বে অফ বেঙ্গল পর্যন্ত। এখানে বিহারের কিষানগঞ্জ জেলাটা পড়ে, বাকি বিহারের সমগ্র এরিয়াটা, ঠিক আছে, বেশিরভাগটাই কিন্তু মধ্য গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ছে। শুধু মনে রাখতে হবে কিষানগঞ্জ জেলা এমন একটা জেলা, যে জেলায় কিন্তু নিম্ন গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ছে। আর কিষানগঞ্জ জেলাই হচ্ছে একমাত্র জেলা যেখানে বিহারের চা চাষ হয়। জিজ্ঞেস করে এখানে কটা যেন চায়ের বাগান আছে, বড় বড়, 3টা না 4টা। এবার পশ্চিমবঙ্গের দার্জিলিং আর পুরুলিয়া বাদে, ঠিক আছে, দার্জিলিং তো হিমালয় মাউন্টেনের মধ্যে পড়ছে, আর পুরুলিয়া তো মালভূমি এলাকার মধ্যে পড়ছে, এই দুটা বাদে বাকি সমগ্র অঞ্চল কিন্তু এর মধ্যেই পড়ছে।
একে পুনরায় তরাই ও ডুয়ার্স বারেন্দ্রভূমি বদ্বীপ আর রাত সমভূমিতে ভাগ করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু এরকম ভাগ আছে, তরাই, ডুয়ার্স, বারেন্দ্র সমভূমি ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে তরাই আর ডুয়ার্সটা অনেক সময় জিজ্ঞেস করে। তো তিস্তা নদী আছে, তিস্তা নদীর পূর্ব দিকটা অর্থাৎ এই দিকটা তো পূর্ব, তো এই দিকটাকে বলা আছে ডুয়ার্স, ঠিক আছে, ডুয়ার্স। আর তিস্তা নদীর এই দিকটাকে বলা আছে তরাই। অর্থাৎ দার্জিলিংয়ের ওই দিকটা হচ্ছে তরাই, আর জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলো হচ্ছে মেনলি ডুয়ার্সের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এটা অনেক দুভাবে কোশ্চেন আসে। একটা এটাই উল্লেখ করে দিতে পারে যে তিস্তা নদীর পূর্ব দিকটা কী নামে পরিচিত, তো এই যে তিস্তা নদীর পূর্বটা ডুয়ার্স নামে পরিচিত গেল। এবার আরেকটা দিতে পারে যে তিস্তা নদীর ডান দিক বা বাম দিক, তো মনে রাখতে হবে তিস্তা নদী কিন্তু উত্তর থেকে দক্ষিণে আসছে, তার মানে ডুয়ার্স মানে হচ্ছে তিস্তা নদীর বাম দিক পড়ে। কিন্তু আমাদের সাপেক্ষে ভাবলে আমরা ভাববো যে ও উত্তর দিক থেকে আসে, তো ডান দিক, কিন্তু আমাকে তো নদীর সাপেক্ষে ভাবতে হবে। তো তিস্তা নদীর ডান দিকটা হচ্ছে ডুয়ার্স আর বাম দিকটা হচ্ছে তরাই, এরকম করে মনে রাখতে হবে। এবার হচ্ছে ভূমিরূপগত বৈশিষ্ট্য এখানে খুব আসে। এক নাম্বার হচ্ছে ভাবর। তো ভাবর কি, যখন এই শিবালিক পর্বত থেকে নদীগুলো নিচের দিকে আসে, তো কি হয় যে পর্বতের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটা, এর বিস্তার এত কিমি, নদীগুলো অন্তঃসলীলা হয়ে পড়ে, অর্থাৎ বড় বড় বোল্ডার থাকে যার মধ্যে জলগুলো কিন্তু হারায় যায়। উপর থেকে দেখলে মনে হবে যে জলই নাই, ঠিক আছে, কিন্তু জলই নাই, ঠিক আছে। এই কৃষিকাজে উপযুক্ত নয়, কিছুটা ঢেউ খেলানো এই ভূমিটাকে বলা আছে ভাবর, ঠিক আছে। আর ভাঙার কি, এই তরাই আর ডুয়ার্স কি, ঠিক ভাবরের পরের যে অংশটা, অর্থাৎ যেখানে এই নদীগুলো আবার আত্মপ্রকাশ করবে, যেখানে আর বড় বড় বোল্ডার পাওয়া যাবে না, যেখানে প্রায়শই হবে, স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকবে, অরণ্যাবৃত হবে যেহেতু জল বেশি থাকে, সেই জায়গাটাকে বলা আছে ডুয়ার্স বা কি বলে যে তরাই। তো ডুয়ার্স আর তরাই তো আমি ভাগ বলে দিলাম যে তিস্তা নদীর পূর্ব দিকটা ডুয়ার্স, পশ্চিম দিকটা কিন্তু তরাই নামে পরিচিত। ভাঙার হচ্ছে এখানে প্রাচীন পলিগঠিত সমভূমি। ভাঙার মানে ভেঙে গেছে, তো প্রাচীন জিনিসই ভেঙে যায় এরকম মনে রাখতে হবে। তো নদী থেকে মোটামুটি দূরে, যেখানে প্রত্যেক বছর বন্যা হয় না, সেই প্রাচীন পলি দ্বারা গঠিত অঞ্চলটাকে কিন্তু বলা হচ্ছে ভাঙার। তো ভাঙারটার মধ্যে যদি কোনো চুন দ্বারা গঠিত ভূমিরূপ থাকে, তাকে আবার বলা হচ্ছে কঙ্কর, ঠিক আছে, কঙ্কর। এরপর আছে খাদার। খাদার কে ফর খাদার, কে ফর কাছে, ঠিক আছে, এরকম মনে রাখতে হবে। কে ফর খাদার, কে ফর কাছে, কার কাছে, নদীর কাছে, অর্থাৎ এখানকার নদীর কাছে যেগুলোতে প্রত্যেক বছর নতুন পলি জমা হয়, সেই সমভূমিটাকে বলা হচ্ছে কিন্তু খাদার। এটা কিন্তু অত্যন্ত উর্বর, কারণ প্রত্যেক বছর পলি হচ্ছে, কিন্তু প্রত্যেক বছর বন্যাও হয়। এরপর আরেকটা আছে ভুর। তো উচ্চ গাঙ্গেয় সমভূমির উঁচু নিচু ঢেউ খেলানো অঞ্চলগুলোকে এখানে কিন্তু ভুর বলা হয়, যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে অন্য নামে ডাকা হতো, চোষ বা খোস এরকম, এটাই কিন্তু এখানে ভুর হয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। আপার গঙ্গেটিক প্লেন, মিডিল গঙ্গেটিক প্লেন, লোয়ার গঙ্গেটিক প্লেন, এই যেখানে ছবিটাও দেওয়া আছে, যেটা যদি হিমালয় হয় তো ধরে নিলাম এটা আমাদের শিবালিক মাউন্টেন। এর প্রথমে আমরা দেখতে পাবো ভাবর, যেখানে বড় বড় বোল্ডার থাকবে, নদীগুলো অন্তঃসলীলা হবে। এরপরে নদীগুলো এখানে আত্মপ্রকাশ করবে, বোল্ডার আর পাওয়া যাবে না, ফলে এই জমির এর মধ্যে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকবে, এবং এই জায়গাটায় কিন্তু প্রচুর স্বাভাবিক উদ্ভিদ দেখা যাবে, বন জঙ্গল তৈরি হবে, কিন্তু কৃষিকাজের পক্ষে কিন্তু উপযুক্ত নয়, কারণ যে স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকবে, পোকামাকড়ের উপদ্রব হবে এরকম। এরপরে নদীর কাছের যে অঞ্চলটা আছে সেটাকে আমরা খাদার বলছি, নদীর দূরের যে অঞ্চলটা আছে সেটাকে আমরা ভাঙার বলছি, ঠিক আছে। তো এই গেল এটা গাঙ্গেয় সমভূমি। এরপরে আছে ব্রহ্মপুত্র সমভূমি। তো ব্রহ্মপুত্র সমভূমি থেকে সেরকম কোনো পরীক্ষায় আসে না কোশ্চিন, শুধু ব্রহ্মপুত্র সমভূমি এমন একটা সমভূমি যেটা একটা রাজ্য জুড়ে অবস্থান করছে, সেটা হচ্ছে আসাম। এবং এখানকার কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে এটা হচ্ছে অ্যাগ্রেডেশনাল প্লেন, ঠিক আছে। ডিগ্রেডেশনাল মানে ক্ষয়, অ্যাগ্রেডেশনাল মানে হচ্ছে সঞ্চয়। রিভারাইন আইল্যান্ড, অর্থাৎ এখানে নদীর মধ্যে আইল্যান্ড দেখা যায়, যেমন মাজুলি আইল্যান্ড। স্যান্ডবার দেখা যায়, অর্থাৎ নদীর মধ্যে অনেক বালিয়ারি পড়ে। লার্জ মার্সি ট্র্যাক ইন দিস রিজন, অর্থাৎ এখানে হচ্ছে অনেক স্যাঁতস্যাঁতে পরিবেশ, এরকম জলাভূমি থাকে। তরাই, সেমি তরাই কন্ডিশন এখানে দেখা যায়। তরাইয়ের মতো মানে যেমন জলাময় পরিবেশ, স্যাঁতস্যাঁতে পরিবেশ ওরকমও হয়, কিংবা অর্ধেক স্যাঁতস্যাঁতে পরিবেশও লক্ষ্য করা যায়। সর্বাধিক বন্যা প্রবণ, ঠিক আছে, আসামে কিন্তু সবথেকে বেশি বন্যা হয় এই ব্রহ্মপুত্র নদীর কারণেই। তো মাজুলি দ্বীপ হলো ভারতের বৃহত্তম নদী বদ্বীপ, এটা মনে রাখতে হবে। এরকম নদীটা এখান থেকে আসছে, এসে নিয়ে এরকম করে নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই দিকের অংশটার একটা নাম আছে, এখানে আমি অ্যাড করিনি ওটা, ঠিক আছে। এরকম করে এই দুটা নদী এসে আবার এই জায়গায় মিলিয়ে গেছে, তো মাঝখানে একটা বদ্বীপ তৈরি হয়েছে, যেটা নাম হচ্ছে মাজুলি বদ্বীপ। এই মাজুলি কিন্তু ওখানকার একটা জেলাও, অর্থাৎ একটা এমন বদ্বীপ যেটা কিন্তু একটা জেলাও আবার। এখানে কতগুলো জাতীয় উদ্যান আছে, যেমন মানস, আমরা পড়েছি অলরেডি এটা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো মাজুলি বদ্বীপ, অ্যাগ্রেডেশনাল প্লেন, রিভারাইন আইল্যান্ড, স্যান্ডবার, লার্জ মার্সি ট্র্যাক, এগুলো হচ্ছে এখানকার একদম কি পয়েন্ট। তারপরে হচ্ছে সর্বাধিক বন্যাপ্রবণ, এই পয়েন্টগুলো কিন্তু এখানে মনে রাখতে হবে।